আজকে আমরা মডেল 45 নিয়ে আলোচনা করব। তো প্রথমে যে প্রশ্নটি আছে তোমরা দেখতে পাচ্ছ, এটি ঢাকা বোর্ড 2016 সালের পরীক্ষায় এসেছিল। প্রশ্নে বলা আছে লেনদেনের শব্দটির আবিধানিক অর্থ কি? লেনদেন শব্দের আবিধানিক অর্থ কিন্তু আদান প্রদান। তো এখানে দেখো অপশনের ক নাম্বারে বলা আছে গ্রহণ এবং প্রদান। তো এটির উত্তর হবে 1 নাম্বার উত্তর হবে ক, গ্রহণ এবং প্রদান। 2 নাম্বারের যে প্রশ্নটি আছে এটি চট্টগ্রাম বোর্ড 2020 সালের প্রশ্ন। বলা আছে a = l+e হলে এখানে e এর বর্ধিত রূপ কোনটি? দেখো a = l+e এটি কিন্তু হিসাব সমীকরণ। তো এখানে e মানে হলো কিন্তু মালিকানা সত্ত্ব। তো মালিকানা সত্ত্বের বর্ধিত রূপ কিন্তু তোমরা সকলে জানো, মূলধনের সাথে আয় যোগ করতে হয়, ব্যয় বিয়োগ করতে হয় এবং উত্তোলন বিয়োগ করতে হয়। তো খ নম্বর অপশনে দেখো প্রথমে দেওয়া আছে সি মানে ক্যাপিটাল অর্থাৎ মূলধন, প্লাস আর মানে রেভিনিউ অর্থাৎ আয়, তার মানে মূলধন যোগ আয়। এরপর লেখা আছে মাইনাস ইএক্স মানে এক্সপেন্স মানে ব্যয়, এবং মাইনাস ডিতে ড্রয়িং মানে উত্তোলন। তার মানে এটার সঠিক উত্তর কিন্তু হবে খ নাম্বারটি সি প্লাস আর অর্থাৎ মূলধন যোগ আয়, মাইনাস মাইনাস ডি অর্থাৎ বিয়োগ ব্যয় এবং বিয়োগ উত্তোলন। 3 নম্বরে যে প্রশ্নটি আছে এটি যশোর বোর্ড 2017 সালের প্রশ্ন। প্রশ্নে বলা আছে জনাব জাহানের ব্যবসায়ের দায়ের পরিমাণ 50,000 টাকা এবং মালিকানা সত্ত্ব 60,000 টাকা হলে তার সম্পদের পরিমাণ কত? তো এই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা 2 নম্বরের প্রশ্ন থেকে পাবে। দেখো বলা আছে a = l+e অর্থাৎ সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। তাহলে এখানে দায়ের পরিমাণ আছে 50,000, মালিকানা সত্ত্ব আছে 60,000, তাহলে যোগ করলে উত্তর পেয়ে যাব আমরা মোট সম্পদের পরিমাণ 1,10,000 টাকা। 4 নম্বরে যে প্রশ্নটি আছে এটি কিন্তু ইতিমধ্যে 4 বার বোর্ড পরীক্ষায় এসেছে। চট্টগ্রাম বোর্ড 2020, যশোর বোর্ড 2020, সিলেট বোর্ড 17 এবং বরিশাল বোর্ড 15। প্রশ্নটি হলো ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন এই লেনদেনের ফলে হিসাব সমীকরণে কী প্রভাব পড়বে? তো প্রথমে এটি আমরা জাবেদা করি। দেখো ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন অর্থাৎ উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। তো উত্তোলন করলে কিন্তু মালিকের টাকা হ্রাস পায় অর্থাৎ হ্রাস পাবে, এবং নগদান ক্রেডিট মানে কিন্তু নগদ টাকা কমে গেল, সম্পদ কমে গেল, তাহলে হ্রাস পেল। তাহলে এই 4 নাম্বার প্রশ্নের উত্তর কিন্তু হবে 1 এবং 3, যেটি রয়েছে অপশনের 2 নাম্বারে। তাহলে 4 নাম্বার প্রশ্নের উত্তর হবে খ, 1 এবং 3। 5 নম্বরের যে প্রশ্নটি রয়েছে এটি সিলেট বোর্ড 2020 সালের প্রশ্ন। এই প্রশ্নে বলা আছে কামাল 120 টাকা করে 100টি বই সন্তোষের নিকট থেকে ক্রয় করে, এজন্য পরিবহন খরচ 100 টাকা এবং বিমা খরচ 50 টাকা হয়। কামালকে কত টাকা পরিশোধ করতে হবে? তো প্রথমে দেখো কামাল বই ক্রয় করে 120 টাকা করে এবং বইয়ের সংখ্যা হলো 100টি। তাহলে 120 এবং 100 এই দুইটাকে গুণ করতে হবে, তাহলে আমরা পাবো 12,000 টাকা। এরপরে খরচগুলো যোগ করতে হবে, খরচ আছে এখানে মোট 150 টাকা। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 4 নাম্বারটি অর্থাৎ ঘ নাম্বারটি 12,150 টাকা। 6 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সঠিক আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য, আর্থিক ফলাফল মানে কিন্তু নিট মুনাফা আর নিট ক্ষতি, এটি নির্ণয় করার জন্য কোন দাখিলা অপরিহার্য? এটির উত্তর হবে ঘ নাম্বার সমন্বয় দাখিলা। কেননা রেও মিলের শেষে যে সমন্বয় জাবেদা থাকে সেগুলোর সমন্বয় দাখিলা করার মাধ্যমেই কিন্তু আমরা সঠিক নিট মুনাফা বা ক্ষতি পেয়ে থাকি। তাই এই প্রশ্নের উত্তর হবে সমন্বয় দাখিলা। 7 নম্বরে যে প্রশ্নটি রয়েছে এটি রাজশাহী বোর্ড 2020 সালের প্রশ্ন। প্রশ্নে বলা আছে বিবিধ দেনাদারের 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখা হলো, এই লেনদেনটি কোন হিসাবের বইতে লিপিবদ্ধ হবে বা লিখতে হবে? তো যে অপশনগুলো দেওয়া আছে দেখো 1 নম্বরে ক্রয় বই, ক্রয় বইতে কিন্তু বাকিতে পণ্য ক্রয় করলে লিখতে হয়। বিক্রয় বইতে একই রকমভাবে বাকিতে পণ্য বিক্রি করলে লিখতে হয়। নগদান বইতে নগদ টাকার আদান প্রদান হলে লিখতে হয়। তো এই তিনটির কোনো লেনদেনই কিন্তু এখানে নেই, এখানে বলা আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি, তাই এটি লিপিবদ্ধ হবে প্রকৃত জাবেদা বইতে। তাহলে উত্তর হবে 7-এর ঘ। 8 নম্বর প্রশ্নে বলা আছে সমন্বয় জাবেদায় আমরা লিপিবদ্ধ করি কোনগুলো? এটি বরিশাল বোর্ড 2015 সালের প্রশ্ন। তো বলা আছে অলিখিত দফা অর্থাৎ যেই দফাগুলো এখনও হিসাবের খাতায় লেখা হয়নি, হ্যাঁ এটি আমরা সমন্বয় জাবেদায় লিপিবদ্ধ করি। এরপর বলা আছে প্রারম্ভিক মূলধন, এটি কিন্তু আমরা লিপিবদ্ধ করি না, কারণ সাধারণত প্রারম্ভিক মূলধন দেওয়াই থাকে। এরপর বলা আছে অসমন্বয়কৃত লেনদেন মানে যেগুলো সমন্বয় করা হয়নি, এটিও কিন্তু সমন্বয় জাবেদায় লিখতে হয়। তাহলে এই প্রশ্নের উত্তর হবে খ নাম্বার 1 ও 3। 9 নম্বরের যে প্রশ্নটি আছে এটি দিনাজপুর বোর্ড 2019-এর প্রশ্ন। দেখো একটি উদ্দীপক দেওয়া আছে ফাঁকা ঘরে লেনদেনের জন্য কোন হিসাব খাতে ক্রেডিট করতে হবে? তো উদ্দীপকে বলা আছে পণ্য ক্রয় করা হয়েছে 5 লক্ষ টাকার, যার 50% নগদে 20% চেকে, তার মানে বাকি 30% হলো বাকিতে। তাহলে বাকিতে যদি আমরা ক্রয় করি এটির জাবেদা হয় ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট। তার মানে এই 9 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, পাওনাদার হিসাব, যেহেতু ক্রেডিটটি আমাদের কাছে চাওয়া হয়েছে।
10 নম্বরে দেখো বলা আছে আর্থিক অবস্থার বিবরণী সহায়তা করে কোনটি করতে, একটি বহুপদী প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2017 সালের। তো ব্যবসার বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ, এটি কিন্তু ঠিক আছে, আর্থিক বিবরণীর মাধ্যমে ব্যবসার বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বলা আছে দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী দায় নির্ণয়, এটিও কিন্তু ঠিক আছে, কারণ আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে আমরা দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী দায় সম্বন্ধে জানতে পারি। এরপর বলা আছে মালিকের মূলধনের পরিমাণ জানতে, এটিও কিন্তু ঠিক আছে, কেননা মালিকানা সত্ত্ব বিবরণীর মাধ্যমে আমরা মালিকের মূলধন জানতে পারি। তার মানে এই 10 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ 1, 2, 3। 11তে বলা আছে হিসাব বিজ্ঞানের কোন নীতির আলোকে মালিককে ব্যবসা থেকে সম্পূর্ণ পৃথক বা আলাদাভাবে চিন্তা করা হয়, এটি হবে ব্যবসায় সত্তা নীতিতে, কারণ ব্যবসায় সত্তা নীতি অনুযায়ী কিন্তু মালিক এবং মালিকের ব্যবসা আলাদা। 12 নম্বরের যে প্রশ্নটি আছে এটি কুমিল্লা বোর্ড 2015 সালের প্রশ্ন। এই প্রশ্নের আগে কিন্তু একটি উদ্দীপক দেওয়া আছে, দেখো। জনাব মকবুল হোসেনের ব্যবসায় 2014 সালের 31শে ডিসেম্বর তারিখে আসবাবপত্র ছিল 50,000, ব্যাংক জমা অতিরিক্ত ছিল 15,000, অগ্রিম বীমা ছিল 1,000, বকেয়া বাড়ি ভাড়া ছিল 500 টাকা এবং দেনাদারের পরিমাণ ছিল 20,000 টাকা। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে জনাব মকবুলের মোট সম্পদের পরিমাণ কত। তাহলে তার সম্পদগুলো দেখো, আসবাবপত্র ছিল 50,000 টাকা, অগ্রিম বীমা 1,000 টাকা, তাহলে 51,000, এবং দেনাদারের পরিমাণ ছিল 20,000 টাকা, তাহলে 71,000 টাকা। তাহলে এই 12 নম্বর প্রশ্নের উত্তর হবে জনাব মকবুলের মোট সম্পদের পরিমাণ 71,000 টাকা, গ নাম্বারটি হবে উত্তর। 13 নম্বরে দেখো বলা আছে তার ব্যবসায়ের দায়ের পরিমাণ কত। তাহলে এখানে তার দায় আছে ব্যাংক জমা অতিরিক্ত 15,000, বকেয়া বাড়ি ভাড়া 500 টাকা, তাহলে 15,500 টাকা, তাহলে এটির উত্তর গ নাম্বার 15,500 টাকা। 14 নম্বরে বলা আছে ব্যাংক ঋণ গ্রহণের ফলে কি বৃদ্ধি পায়। তো ব্যাংক ঋণ নিলে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট এবং ঋণ হিসাব ক্রেডিট, তাহলে নগদ টাকা বৃদ্ধি পেল, তার মানে সম্পদ বৃদ্ধি, এখানে অপশন নেই। আরেকটি হয় দায় বৃদ্ধি, তো এখানে কিন্তু দুইটি দায় দেওয়া আছে, চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, অভ্যন্তরীণ দায়, 3টি দায় দেওয়া আছে। উত্তর কিন্তু হবে খ নাম্বার দীর্ঘমেয়াদী দায় বৃদ্ধি, কেননা ব্যাংক ঋণ হলো একটি দীর্ঘমেয়াদী দায়। 15 নম্বরের যে প্রশ্নটি রয়েছে এটি বরিশাল বোর্ড 2019 সালের প্রশ্ন। প্রশ্নে বলা আছে করিমের নিকট থেকে 50,000 টাকা আদায় হওয়ার সম্ভাবনা নেই, এর মূল কারণ কি। আচ্ছা, এর কারণ কি দেখো বলা আছে করিমের বিদেশ গমন, করিমের অসচ্ছলতা, করিমের দেউলিয়া হয়ে যাওয়া। তো এখানে কিন্তু 3টি প্রশ্নের উত্তরই হওয়া সম্ভব, তবে যেহেতু মূল কারণ দেওয়া আছে, তো আমার মতে 2 এবং 3 কিন্তু সঠিক উত্তর। করিম যদি অসচ্ছল হয় সে টাকা দিতে পারবে না, সে যদি দেউলিয়া ঘোষিত হয় সে টাকা দিতে পারবে না। তবে বিদেশ গমনটা কিন্তু উত্তর হবে না, কারণ মূল কারণ বলা আছে একজন দেনাদার যার কাছে আমরা টাকা পাই সে বিদেশে চলে গেলেও কিন্তু আমরা টাকাগুলো পেতে পারি, তার দেওয়ার ইচ্ছা থাকলে সে কিন্তু টাকাগুলো দিতে পারে সেখান থেকে। তো আমাদের উত্তর হবে এখানে আমরা 2 এবং 3 ধরে নিলাম। যদি তোমাদের সলিউশনে যদি 1, 2, 3 থাকে সেটাও তোমরা দিতে পারো, তবে আমার কাছে মনে হচ্ছে যেহেতু মূল কারণ বলা আছে 2, 3 দেওয়াটাই সঠিক হবে। 16 নম্বরের যে প্রশ্নটি রয়েছে এটি দিনাজপুর বোর্ড 2019 সালের প্রশ্ন। প্রশ্নে বলা আছে একতরফা দাখিলা পদ্ধতিতে আয় ব্যয় হিসাবগুলো সংরক্ষণে গুরুত্ব না দেওয়া হলেও কোন হিসাব সংরক্ষণ করা হয়, এটির উত্তর হবে মূলধন, কেননা একতরফা দাখিলাতে কিন্তু আমরা প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধনের মাধ্যমেই লাভ ক্ষতি নির্ণয় করি। 17 নম্বর যে প্রশ্নটি রয়েছে এটি রাজশাহী বোর্ড 2015 সালের প্রশ্ন। বর্তমানে হিসাবের ভিত্তি হলো, বলছে উৎপাদন ব্যয় হিসাব, একতরফা হিসাব, দুতরফা হিসাব, এটা তোমরা সকলেই কিন্তু জানো। বর্তমানে যে আধুনিক হিসাব বিজ্ঞান এটির ভিত্তি হলো দুতরফা দাখিলা পদ্ধতি, তাহলে এই প্রশ্নের উত্তর হবে 17 গ নাম্বার দুতরফা দাখিলা পদ্ধতি। এরপর দেখো একটি উদ্দীপক দেওয়া আছে জনাব এক্সের ব্যবসার সমাপনী মূলধন 1 লক্ষ টাকা, উত্তোলনের পরিমাণ 50,000, অতিরিক্ত মূলধন 40,000, প্রারম্ভিক সম্পদ 10 লক্ষ টাকা এবং প্রারম্ভিক মোট দায় 8 লক্ষ টাকা। তো 18 নম্বর প্রশ্নে বলা আছে এক্সের ব্যবসার নিট লাভ কত। এটার আগে আমরা একটু 19 নম্বর প্রশ্নের উত্তরটি করব। এক্সের ব্যবসার প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত। তো প্রারম্ভিক মূলধন মানে কিন্তু প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় টাকা বিয়োগ করতে হবে, তাহলে তার প্রারম্ভিক সম্পদ আছে 10 লক্ষ টাকা, প্রারম্ভিক দায় আছে 8 লক্ষ টাকা, তাহলে এই 19 নম্বর প্রশ্নের উত্তর হবে তার প্রারম্ভিক দায় 2 লক্ষ টাকা। এবার আমরা 18 নম্বরে ফিরি, তাহলে আমাদের সুবিধা হবে যেহেতু আমরা নিট লাভ সূত্রের মাধ্যমে করব। দেখো নিট লাভের সূত্র কিন্তু তোমরা জানো সমাপনী মূলধন যোগ উত্তোলন, তাহলে তার সমাপনী মূলধন আছে 1 লক্ষ টাকা, উত্তোলন আছে 50,000 টাকা, তাহলে প্রথমটুকুর আমাদের যোগফল হলো 1,50,000। এটা থেকে বিয়োগ করতে হবে অতিরিক্ত প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধনের যোগফল। তো আমাদের প্রারম্ভিক মূলধন 2 লক্ষ টাকা, অতিরিক্ত মূলধন 40,000 টাকা, তাহলে 2,40,000 টাকা। তো দেখা গেল আমাদের প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধনের পরিমাণ বেশি, তাহলে তার ব্যবসায় ক্ষতি হবে। 2,40,000 থেকে যদি আমরা 1,50,000 বিয়োগ করি তাহলে হয় 90,000 টাকা। তো এখানে কিন্তু সঠিক উত্তর নেই, নিচে দেখতে পাচ্ছ লেখা আছে সঠিক উত্তর নিট ক্ষতি 90,000 টাকা। 20 নম্বরে যে প্রশ্নটি রয়েছে এটি যশোর বোর্ড 2015 সালের প্রশ্ন। এটিতে বলা আছে
কোন হিসাবটির ভিত্তিতে হিসাবরক্ষক পাওনা আদায়ের তাগিদ দেন? পাওনা আদায়ের অর্থাৎ যাদের কাছে আমরা টাকা পাবো সেই দেনাদারদের কাছ থেকে টাকা আদায়ের তাগিদ দেন। এটির উত্তর কিন্তু অবশ্যই হবে খতিয়ান, কারণ দেনাদার হিসাবে খতিয়ানেই কিন্তু লেখা থাকে যে আমরা কার কাছে কত টাকা পাবো। 21 নম্বর প্রশ্নটি দিনাজপুর বোর্ড 2016 সালের প্রশ্ন। প্রশ্নে বলা আছে হিসাবের ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্য নির্ণয় করাকে কি বলা হয়? এটিকে বলা হয় ব্যালেন্সিং। আমরা যখন টিসকে ডেবিট পাশ এবং ক্রেডিট পাশের পার্থক্য নির্ণয় করি সেটিকে বলা হয় ব্যালেন্সিং করা। 22 নম্বর প্রশ্নে বলা আছে হিসাব রাখার ক্ষেত্রে সিএফ শব্দের অর্থ কি? ক্রেডিট ফরওয়ার্ড। তাহলে এটি প্রশ্নের উত্তর হবে একেবারে শেষেরটি ঘ নাম্বার, ক্রেডিট ফরওয়ার্ড। 23 নম্বর প্রশ্নে দেখো, এটি যশোর বোর্ড 2015 সালের প্রশ্ন। তো প্রশ্নে চলমান জের ছকের একটি খতিয়ান কিন্তু করে দেওয়া আছে, বলা আছে 28 তারিখে ব্যাংক হিসাবের উদ্বৃত্ত কত হবে। তাহলে প্রথমে দেখো ব্যালেন্স বিডি দিয়ে 15,000 টাকা ডেবিটে দেওয়া আছে, এরপরেরটা 7 তারিখে ডেবিটে আছে 9,000 টাকা। তাহলে আমাদের ব্যালেন্সেরটাও ছিল ডেবিটে, নতুনটাও হলো ডেবিটে, ডেবিট যোগ, তাহলে 15 আর 9 যদি যোগ করি 24,000 টাকা। এরপরে উত্তরণ হিসাবে 10,000 দেওয়া আছে ক্রেডিটে, তাহলে আমাদের ব্যালেন্সেরটা ডেবিটে ছিল 24,000 এবং ক্রেডিটে আছে 10,000। তাহলে এখন আমাদের ব্যালেন্স বিয়োগ করতে হবে, বিয়োগ করলে হবে ডেবিটে 14,000 টাকা। এরপর দেখো আবার দেওয়া আছে ক্রেডিটে 17,000 টাকা। তাহলে আমাদের ডেবিটে ব্যালেন্স ছিল 14,000, ক্রেডিট আছে 17,000, তাহলে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে হবে ক্রেডিট দিকে 3,000 টাকা। তার মানে এই প্রশ্নের উত্তর হবে খ নাম্বার, ক্রেডিটে 3,000 টাকা। 24 নম্বর প্রশ্নটি কুমিল্লা বোর্ড 2020 সালের, বলা আছে হিসাবের স্বাভাবিক ক্রেডিট উদ্বৃত্ত হয় কোনটির? তাহলে দেখো ক্রয় ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট, তাহলে এটি ঠিক আছে। প্রদেয় হিসাবেরও ক্রেডিট উদ্বৃত্ত হয়। অগ্রিম বেতন কিন্তু সম্পদ হিসাবে এটা ডেবিট উদ্বৃত্ত হয়। তাহলে এই প্রশ্নের উত্তর 1 এবং 2, তার মানে ক নাম্বারটি। 25 নম্বরের যে প্রশ্নটি আছে এটি হলো কুমিল্লা বোর্ড 2020-এর। এর আগেও কিন্তু একটি উদ্দীপক দেওয়া আছে। মিস্টার অনিক আঁচল ট্রেডার্সের একজন হিসাবরক্ষক। তিনি হিসাব রক্ষণের সময় অনিচ্ছাকৃতভাবে দেনাদার হিসাবে 6,000 টাকার জায়গায় 5,000 টাকা লিখেছেন। আবার পাওনাদার হিসাবে 3,200 টাকার জায়গায় 2,200 টাকা ক্রেডিট করেছেন, তার রেওয়া মিলটি মিলে যায়। বলা আছে এটি কোন ধরনের ভুল? দেখো এখানে ডেবিট পাশে তিনি 1,000 টাকা ভুল করেছেন, একই রকমভাবে ক্রেডিট পাশেও 1,000 টাকা ভুল করেছেন। তো এই ধরনের ভুল যেটি রেওয়া মিলকে মিলানোর জন্য করা হয় ইচ্ছাকৃতভাবে, সেটিকে বলা হয় পরিপূরক ভুল। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 25 নম্বর উত্তর গ, পরিপূরক ভুল। 26 নম্বর প্রশ্নে বলা আছে মিস্টার অনিকের রেওয়া মিলে ভুল সংশোধন না করলে ব্যবসার কি হবে? তো দেখো দেনাদার কিন্তু তিনি 6,000 টাকার জায়গায় 5,000 লিখেছেন, তাহলে মোট চলতি সম্পদ হ্রাস পাবে, এটি ঠিক আছে। মোট চলতি দায় হ্রাস পাবে, এটিও কিন্তু ঠিক আছে। 3200 টাকার জায়গায় তিনি 2200 টাকা লিখেছেন। গ নাম্বারে বলা আছে মোট চলতি অনুপাত প্রভাবিত হবে না। তোমাদের কাছে কিন্তু মনে হতে পারে এটিও সঠিক উত্তর, যেহেতু 1,000, কিন্তু আসলে এটি কিন্তু সঠিক উত্তর না, কারণ চলতি অনুপাতের সূত্র কিন্তু চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। তাহলে দেখো আমরা যদি সঠিকটা লিখতাম, অর্থাৎ 6,000-কে যদি আমরা 3,200 দিয়ে ভাগ করতাম, তাহলে কিন্তু আমাদের উত্তর আসতো 2 কম। কিন্তু 5,000-কে যদি আমরা 2200 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমাদের উত্তর চলে আসবে 2 বেশি। অর্থাৎ দেনাদার এবং পাওনাদার বা চলতি সম্পদ চলতি দায় সমান পরিমাণে কমলে কিন্তু আমার চলতি অনুপাত সমান থাকে না, চলতি অনুপাত প্রভাবিত হয়। তাই 26 নম্বর প্রশ্নের উত্তর হবে 1 এবং 3, অর্থাৎ চলতি সম্পদ হ্রাস পাবে, চলতি দায় হ্রাস পাবে। 27 নম্বরে দেখো বলা আছে কোন প্রকার ভুল রেওয়া মিলে ধরা পড়ে না? এটার উত্তর হবে পরিপূরক ভুল, কারণ পরিপূরক ভুলের মাধ্যমে কিন্তু দুই দিকে সমানভাবে কমানো হয়, এই কারণে কিন্তু এই ভুলটি রেওয়া মিলে ধরা পড়ে না। 28 নম্বর প্রশ্নে বলা আছে হিসাব সংরক্ষণ কার্যক্রমে গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় কি দ্বারা? অর্থাৎ রেওয়া মিল তৈরি করা হয় কোনটি দ্বারা? এটি সিলেট বোর্ড 20-এর প্রশ্ন ছিল, উত্তর হবে খতিয়ানের উদ্বৃত্ত দ্বারা। 29 নম্বরের যে প্রশ্নটি ছিল এটি কুমিল্লা বোর্ড 2016-এর একটি প্রশ্ন, বহুপদী প্রশ্ন। রেওয়া মিল প্রস্তুতে বিবেচ্য বিষয় কোনটি? প্রারম্ভিক হাতে নগদ হিসাবভুক্ত হবে না, এটি ঠিক আছে। সম্ভাব্য সম্পদ হিসাবভুক্ত হবে, এটি ঠিক নেই, কেননা সম্ভাব্য কোনো কিছুই কিন্তু রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। 3 নম্বরে বলা আছে বিক্রয় খতিয়ানের উদ্বৃত্তকে ডেবিট ধরতে হবে, এটি ঠিক আছে, কেননা বিক্রয় খতিয়ানের উদ্বৃত্ত মানে হলো দেনাদার। তার মানে আমরা পেলাম 1 এবং 3 সঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর হবে খ নাম্বার 1 ও 3। 30 নম্বর অর্থাৎ এই মডেলের সর্বশেষ প্রশ্ন রাজশাহী বোর্ড 2020-এর, বলা আছে জামাল 1 অক্টোবর 2019 সালে নগদ 1 লক্ষ টাকা, ব্যাংক ঋণ 50,000 টাকা এবং 10,000 টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করেন। এখানে ব্যাংক ঋণ গ্রহণের ফলে কি হবে? তো ব্যাংক ঋণের জাবেদা করো নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট, অর্থাৎ নগদ টাকা বৃদ্ধি পেল, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেল এবং ব্যাংক ঋণ দায় বৃদ্ধি পেল। তাহলে উত্তর হবে 2 এবং 3, অপশনে আছে গ নাম্বার। তাহলে সঠিক উত্তর গ নাম্বার 2 এবং 3। তো আশা করব এই 30টি নৈবিত্তিকে তোমরা বুঝতে পেরেছ। তোমাদের কারো যদি এই নৈবিত্তিকগুলো বুঝতে কোনো সমস্যা থাকে, তোমরা কমেন্ট সেকশনে নাম্বারটি জানিয়ে দিতে পারো, সেই প্রশ্নটি তোমাদেরকে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা তোমাদের
ব্যবসায় শিক্ষা বিভাগের 3টি বিষয়ের নৈবিত্তিকগুলো ধারাবাহিকভাবে দিয়ে যাব। আশা করি সেই ক্লাসগুলো তোমরা করবে এবং তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের প্রস্তুতিটিকে আরও বেশি ভালো করতে পারবে। ধন্যবাদ সকলকে।